নাচি খাতুনগঞ্জ থেকে মত ছিল, সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি বছরের প্রথম 5 মাসে দেশের জনশক্তি রপ্তানি বেড়েছে প্রায় 17%। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শ্রম বাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে সরকারকে। আজ আমরা আলোচনা করব জনশক্তি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাইরের সভাপতি আবুল বাশার এবং অভিবাসন বিশেষজ্ঞ মেরিনা সুলতানা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সমস্যার কারণে গেল বছর তেমন বাড়েনি জনশক্তি রপ্তানি। 2014 সালে আগের বছরের তুলনায় জনশক্তি রপ্তানি বেড়েছে প্রায় 4 ভাগ। তবে চলতি বছরের প্রথম 5 মাসে গতি বেড়েছে জনশক্তি রপ্তানিতে। বিএমইটির তথ্য মতে 2014 সালের প্রথম 5 মাসে বিদেশে কর্মী গেছে প্রায় 1,70,000, আর চলতি বছরের একই সময়ে তা 1,98,500-এরও বেশি। বিশেষজ্ঞরা মনে করেন সরকারি নানা পদক্ষেপের কারণেই বাড়ছে জনশক্তি রপ্তানি। 2014 সালের তুলনায় 2015 সালে অলমোস্ট 29,000-এর মতো শ্রম অভিবাসন অ্যাকচুয়ালি বেশি হয়েছে। প্রথমত যেটা, সেটা গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নিশ্চয়ই নেওয়া হয়েছে এই বাজারটাকে আবার ভাইব্রেন্ট করার জন্য। আর অন্যদিকে যেটা, সেটা হচ্ছে আমাদের কিছু ডিমান্ড তৈরি হয়েছে আপনার এই মুহূর্তে। দেশের জনশক্তি রপ্তানি নির্ভরশীল হয়ে পড়েছে হাতে গোনা কয়েকটি শ্রমবাজারের উপর। তাই বাজার সম্প্রসারণে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মার্কেট রিসার্চ না করলে কোন মার্কেটটা কি কারণে আসলে কাজ না করতে পারে, আবার কোন এরিয়ায় কোন কান্ট্রিগুলোতে আসলে আমাদের সম্ভাবনা জায়গাগুলো রয়েছে। আমি যদি নেক্সট 5 ইয়ার্সের চিন্তা করি, 5 ইয়ার্সে আসলে কোন ডোরগুলো আমাদের জন্য ওপেন হতে পারে, সেই জায়গাগুলো চ্যালেঞ্জগুলো কোথায় আছে, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, এরকম একটা তো স্ট্রং ওয়ার্ক করা দরকার। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আবুল বাশার, মিস মেরিনা সুলতানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওর সামনে। কেমন আছেন আপনারা? জনাব বাশার, আমরা কথা বলছিলাম যখন বলছি যে প্রথম 5 মাসে দেশে এখানে জনশক্তি রপ্তানি বেড়েছে প্রায় 17% বলা হচ্ছে, যেটা গত বছর তুলনায়। এবং এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে, যেটা বেশ গত কয়েক বছর ছিল আমাদের প্রবৃদ্ধি ছিল নিম্নমুখী একটা ছিল, গতি ছিল, সেটা এখন হয়তো বেড়েছে। কিন্তু এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বলা হচ্ছে যে শ্রম বাজারে নতুন শ্রমবাজার খুঁজতে হবে বা সম্প্রসারণ করতে হবে। যদি সম্প্রসারণ করতে চাই বা নতুন করতে চাই, সেক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। হয়তো আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা আছেন তাদের কিছু ভূমিকা তো অবশ্যই আছে। কিন্তু প্রথমেই আমি যে প্রশ্নটা আপনাকে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির কথা যেটা বলা হচ্ছিল যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G যে পরিকল্পনা ছিল, যেটা গত 1 বছর ধরে 3 বছর ধরে কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি উদ্যোক্তারাই এখন সেখানে মানুষ পাঠাবেন, জনশক্তি রপ্তানি পাঠাবেন। আমি যেটা আপনাকে জানতে চাই, এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু এখন আগে সরকার যে খরচটা নিত, অভিবাসন যে ব্যয়টা ছিল, সে ব্যয় কি একই থাকবে কিনা, এবং মালয়েশিয়ার সরকারও এই ব্যাপারে একমত হয়েছে কিনা পুরোপুরি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে। উনি চিন্তা করেছেন এই দেশের জনশক্তি খাতকে আরও বৃদ্ধি করতে হবে, এই দেশের বেকারত্বটাকে দূর করতে হবে। সকল দিক বিবেচনা করে মাননীয় মন্ত্রী গত এই শনিবারে, আগের শনিবারে আমাকে বাসায় ডেকে উনি বলেছেন যে আমাদের মালয়েশিয়া সেক্টরটাকে আরও ভালোভাবে মনিটরিং করে কিভাবে খোলা যায়, ওপেন করা যায়, বেশি বেশি করে লোক মালয়েশিয়া যাওয়া যায়, সেটার জন্য তোমরা একটু বাইরের পক্ষ থেকে উদ্যোগ নাও। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকে বাইরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া আমাদের জনশক্তি রপ্তানিকারকদের প্রাইভেট সেক্টরে কাজ করার উনি সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি যে প্রশ্নটা হচ্ছে যে খরচটা কেমন হবে? এই খরচটা হলো আপনার সরকার পাশাপাশি যে G2Gর মাধ্যমে যে লোকগুলো যাচ্ছে, সেই লোকগুলা হলো সরকারের একটা ব্যয় কিন্তু এদের পিছনে আছে, সেটা হলো সরকারের মাধ্যমে ব্যয়টা হয়। আর আমরা প্রাইভেট সেক্টর যারা মার্কেটিং করব এবং আমরা ওখানে যাওয়া আসা থেকে শুরু করে সকল মার্কেটিং ব্যয়টা কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সির উপরে পড়বে। সেখানে আমি মনে করি সরকারের যে ব্যয়টা ছিল, সে ব্যয় থেকে আমাদের রিক্রুটিং এজেন্সির ব্যয়টা একটু বেশি হবে। সেটা আমি মনে করি সেটাকে নির্ধারণ করা হয়েছে না, এখনো নির্ধারণ করা হয় নাই। আমরা যদি এই সেক্টরটা যদি ওপেন হয়ে যায়, তখন আমরা আমাদের মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী সহ মন্ত্রণালয়ের নেতৃত্ব সরকারি ব্যয় কত
সরকারি ব্যয় হলো এখন হলো 40,000 টাকা? 35,000 35,000 টাকা। টাকা। 35,000 টাকা হয়তো এখান থেকে বৃদ্ধি হবে। এখান থেকে যখন বৃদ্ধি হবে, আমরা চাইবো এদেশের সাধারণ জনগণ যেন ব্যয় অভিবাসন ব্যয়টা একদম কমের জনাব মধ্যে যেতে বাশার, পারে আপনাকে এবং ধন্যবাদ। সবাই বিজনেসটা করতে ধন্যবাদ। পারে। আমি আপনার সেজন্য আমরা আপনার কাছে সরকার ফিরে আসবো। আমি সহযোগিতা চাই। মেরিনা সুলতান, আপনাকে জানতে চাচ্ছি, সরকার শেষ পর্যন্ত বাধ্য হলো যে এই জনশক্তি রপ্তানি নিজ উদ্যোগ নিজে না পাঠিয়ে এখন সরকার বেসরকারি উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করছে, যে কারণটা বহুদিন ধরে বলা হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে প্রতি বছর তারা 1 লক্ষ বা লোক পাঠাবে, সেখানে তারা আসলে প্রতি বছর এভারেজে 10,000 লোক পাঠাতে পেরেছেন। এই ব্যর্থতা, এই যে মানুষজন পিছনে এতদিন যেতে পারলো না, এই ব্যর্থতা কার দায়িত্ব, কার? এটা তো আসলে কি বলবো, 3 বছরের স্ট্যাটাসটাই বলে যে আসলে যেভাবে ভাবা হয়েছিল, যে প্ল্যান ছিল সেই অনুযায়ী আসলে কাজটা হয়নি। এখন এবং কারেকশনের জায়গায় আপনি যদি বলেন যে আমি যতবার এই ইস্যু নিয়ে বলেছি, প্রত্যেকবারই একটা ইস্যু কিন্তু একদম কমপ্লিটলি আনার চেষ্টা করেছি যে এটা আসলে একটা কম্বাইন্ড ওয়ার্ক, এবং লোক পাঠানোর এই জায়গাগুলোতে কিছু স্কিল আসলে দরকার লাগে, এবং গভর্নমেন্টের টোটাল মেকানিজমের মধ্যে সেটা নাই, আসলে সরকারের কাজ তো আসলে ব্যবসা করা নয়। ওই জায়গাটা হচ্ছে সরকার এখানে অনেক বড়ই কাজ, এটা একটা বিশাল কাজ। যদি কোড অফ কন্ডাক্টের মধ্যে থেকে সমস্ত আমাদের মাইগ্রেশনটাকে যাতে সেভ করা যায়, এটা একটা হিউজ ওয়ার্ক। এবং হ্যাঁ, মালয়েশিয়া মার্কেটটা বন্ধ ছিল, ওপেন করার জায়গায় যেখানে দরকার সেখানে গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে এটা সাকসেসফুলি করেছে। দেন যে প্ল্যানটা করেছিল সেখানে আমরা দেখতে পেয়েছি 9,000-এর মতো গেছে গত 3 বছরে, 9,000-এর মতো। সেই জায়গা থেকে এখনকার যে সিদ্ধান্তটা, আমরা অবশ্যই এটাকে ওয়েলকাম জানাবো, এবং সেখানে মনে করি যে এটাও কেউ কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করতে হবে না। সরকারের যে মূল কাজ সেটা যে মনিটরিং, সেখানে অভিবাসন ব্যয় মানে অযাচিতভাবে বাড়ছে কিনা, সেখানে প্রতারণা হচ্ছে কিনা, সরকার সেই কাজটা না করে নিজে ব্যবসা করতে গিয়েছিল আসলে, এবং আসলে ব্যর্থ হয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এখন সরকারের দায়িত্ব আছে কিনা এই জিনিসটা দেখা, যে একজন বেসরকারি উদ্যোক্তা ইচ্ছামতো টাকা নেবেন কিনা সেটা দেখা। নিশ্চয়ই না। আমরা যেখান থেকে কাজ করবো সেখানে কিন্তু ওই জায়গাটা কেন এসেছিল, মাইগ্রেশন কস্ট কিন্তু একটা বড় ইস্যু হিসেবে তখনও কথা হয়েছে। এবং মালয়েশিয়ায় এই ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ছে যে ওই সময়ও কিন্তু এক ধরনের প্রস্তাব দেওয়া ছিল একটা অ্যামাউন্ট বলে, প্রাইভেট ইয়েতে, যে মানে ওটা সম্ভবত 50,000-এর মতো একটা ছিল, যতটুকু মনে পড়ছে আমার। কিন্তু আমি জানি না 84,000 হচ্ছে গভর্নমেন্টের ফিক্সড একটা নির্ধারণ করে আমাদেরকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে, নির্ধারণ হয়েছে 84,000। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই বলবো যে না, সেই মাইগ্রেশন কস্ট যদি আবারও মিনিমাইজ করতে হয়, আবারও যদি মাইগ্রেটের ঘাড়ি আসলে আবার লাখ লাখ টাকা দিতে হয়, তাহলে আমরা বলবো না যে সাকসেসের জায়গা আছে। এটা যেরকম G2G এন্ডে একটা ইস্যু, আর একটা ইস্যু সত্যি ওই জায়গাটাই কোড অফ কন্ডাক্টের মধ্যে রাখা, যে টাকা এই যে সরকার এখানে ইন্টারভিউ করতে বাধ্য হয়েছিল, এর মূল কারণই হচ্ছে যে বেসরকারি উদ্যোক্তারা যারা আপনারা বাইরের মেম্বাররা মানুষ পাঠাচ্ছিলেন, জনশক্তি পাঠাচ্ছিলেন, সেখানে অসম্ভব রকমের অনিয়ম ছিল। অর্থাৎ একজন মানুষকে যেতে হলে কখনো কখনো কোনো 1 লক্ষ টাকাও খরচ করতে হয়েছে, আরো বেশি খরচ করতে, অনেক বেশি খরচ করতে। এই যে অনিয়ম, এই যে মিসম্যানেজমেন্ট ছিল আপনাদের দিক থেকে, এবং এটা আসলে সরকারকে বাধ্য করেছিল এখানে ইন্টারভিউ করতে, যদিও সরকার সেভাবে হ্যান্ডেল করতে পারেনি। সেই মিসম্যানেজমেন্ট যে আবার হবে না, সেই নৈরাজ্য যে আবার তৈরি হবে না, সেই নিশ্চয়তা আপনাকে আমাদেরকে কে দিবেন? আপনারা দিতে পারবেন? বিষয়টা হলো, আমাদের মালয়েশিয়ার ব্যবসাটা কিন্তু আমাদের সরকার বন্ধ করে নাই, ওই দেশের গভর্নমেন্ট বন্ধ করেছে। একই কথা। কিন্তু আমরা যেই কারণে অনিয়মগুলো হচ্ছে, এটার অনিয়মের সাথে জড়িত শুধু রিক্রুটিং এজেন্সি দায়িত্ব সঠিক, আপনার এর মধ্যে দূতাবাসেরও কিছু দায় দায়িত্ব ছিল। দূতাবাস দায় দায়িত্ব যদি সঠিকভাবে তখন পালন করতো, তাহলে এত অনিয়মের মধ্যে যেত না। আমি মনে করি আগে যেভাবে অনিয়ম হয়েছে, বর্তমানে সে অনিয়ম হবার সুযোগ নাই। আমি একটু আগে আমি বলেছি, আমাদের এই ব্যবসাটা যদি মালয়েশিয়া আমরা দ্বিতীয়বার এখন ওপেন করতে পারি, আমরা চাইবো আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতায়, কারণ আমরা মন্ত্রণালয়ের একজন এজেন্ট হিসেবে কাজ করি, তো মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের দেশে যেন অনিয়ম না হয়, ওদের মন্ত্রণালয়ের নীতি নির্ধারক ওনাদের সাথে আলোচনা করে সকল কিছু সঠিক করে ব্যয়টা আমরা নির্ধারণ করতে হবে। এই ব্যয়ের নির্ধারণ মনিটরিং করবে সরকার, অবশ্যই মনিটরিং করবে সরকার এবং বাইরা। আমরা চাইবো না এই মনিটরিং, এটার অনিয়ম যারা করবে তাদের লাইসেন্স বাতিল করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এইখানে ন্যায্য অভিবাসন ব্যয় কত হওয়া উচিত যদি বেসরকারি উদ্যোগে যাওয়া হয়, পাঠানো হয়? এটা আসলে এক কথায় বলা একটু কঠিন হবে, আনুমানিক আপনি যদি কাজ করছেন, কারণ হচ্ছে যে যেহেতু 85,000 টাকা, 84,000 যেটা ফিক্সড যদি বলেন, ওটাও এরকম মনে হয় যে মানে
এইটা এখন এই মুহূর্তে যদি রিক্রুটিং এজেন্সির কথা বলেন তাহলে 84,000 তারা আসলে কখনো পাঠায় না, কারণ হচ্ছে তারা পাঠাতে পারে না অথবা তাদের বিজনেসের পয়েন্টস অফ ভিউ থেকে। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে গভর্নমেন্ট আসলে খুব ভালোভাবে জানে এটা আসলে কিভাবে মানে মাইগ্রেন্টের ঘাড়ে আসলে যাবে না খুব বেশি হলে, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই সেটা 1 লাখের উপরে ওঠা কোনোভাবে উচিত না। 84 হলে তো আমি চাইবো যে 84 এর মধ্যে, কারণ সরকার যেখানে 35,000 টাকা পাঠাতে পারছে, আমি যদি মনে হচ্ছে সরকারের ব্যয় এটার সাথে ইনক্লুড ওইভাবে হচ্ছে না অন্য ব্যয়, তাহলে এটা অবশ্যই 50 থেকে 60,000 এর মালয়েশিয়া মার্কেট আমরা ভাবতেই পারি যে সেটা রিক্রুটিং এজেন্সির সাথে 50 থেকে 60,000 এর মধ্যে এটা সেটেল হতে পারে, কারণ এটা কিন্তু বোথ সাইড অফ বেনিফিট। কারণ এই মার্কেটটা বন্ধ ছিল, ফার্স্ট জিনিস মার্কেটটা বন্ধ ছিল, মাইগ্রেন্টরা যেরকম সাফার করছিলেন তাদের কাজ দরকার, বাইরে ডিমান্ড রয়েছে। একইভাবে কিন্তু আমি যদি বলি যে রিক্রুটিং এজেন্সিরও কিন্তু এখানে একটা বড় পার্ট ছিল বিজনেসটা স্মুথলি করতে না পারা। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আমি মনে করব যে সরকার 35 হলে এটা ডাবলও যদি হয় 60, 75 এর মধ্যে 70 মধ্যে হয়ে আসতে পারে, সেক্ষেত্রে রিলিফ আমি বলবো হ্যাঁ মাইগ্রেশন কষ্টের জায়গায় অন্তত আমরা এবার একটা অন্য দিকে আমরা দৃষ্টান্ত দেই। মালয়েশিয়ার বাইরে আমরা আপনার সাথে আমি একমত, আমি কোনো অবস্থাতে চাইবো না এটা একের বেশি যাক, আমরা চাইবো সরকার যে নিয়ম নীতি আসলে 60 এর মধ্যে থাকে, কারণ ডাবল যদি হয় সরকার 35 হলে ওটা আসলে 70 এর মধ্যে আসে। আপনাদের ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার। 50 শিগগির সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলে। আজ আমরা আলোচনা করছি জনশক্তি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাইরের সভাপতি আবুল বাশার এবং অভিবাসন বিশেষজ্ঞ মেরিনা সুলতানা। মিস মেরিনা সুলতানা এবং আবুল বাশার, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। যেটা বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন বলছি যে এই অর্থ বছরের প্রথম 5 মাসে 17% জনশক্তি রপ্তানি বৃদ্ধি পেয়েছে যা গত বছরের তুলনায়, সেখানে একটা জিনিস প্রশ্ন আমাদের কাছে প্রায় আসে যে আমাদের বাংলাদেশের জনশক্তি রপ্তানির যে মার্কেট, যে বাজার রয়েছে সেটা খুব সীমিত, কয়েকটি দেশের উপর নির্ভরশীল আমরা আছি। এইখান থেকে আসলে বের হবার কি উপায় আছে কিনা? নতুন মার্কেট আসলে কি হতে পারে বাংলাদেশের জন্য? আমরা গত বছরের তুলনায় এই বছর আমাদের 17% লোক বেশি গেছে কিছু দিনে। এটা আমাদের গত বছরে বন্ধ ছিল ইরাক, বন্ধ ছিল লিবিয়া, বন্ধ আছে হলো দুবাই, আবুধাবি, এগুলাতে। এবারে আমাদের সৌদি আরবও কিছু আমাদের রিকোয়ারমেন্ট বাড়ছে, ইরাকেও আমাদের লোক বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশে আমাদের মহিলা কর্মীগুলা ভালো হয়ে যাচ্ছে। নতুন বাজার আসলে কি, যেখানে আমরা যেতে পারি? নতুন বাজারের বিষয়টা হলো, দেখেন আসলে যে সমস্ত লোকগুলা আমাদের দেশ থেকে যায় সম্পূর্ণ হলো একদম অশিক্ষিত, অদক্ষ, আধা শিক্ষিত, এরকমই লোকজন বেশি যায়। এগুলো আসলে মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে বেশি প্রয়োজন। আর আমরা অন্যান্য নতুন দেশ যেগুলো খুলতে চাই, যেমন আমাদের থাইল্যান্ড, আমরা যদি এই সমস্যাগুলো না হতো ইতিমধ্যে থাইল্যান্ড নতুন বাজারটা আমাদের জন্য ওপেন হতো। আমরা ইতিমধ্যে চেষ্টা করছি, কিন্তু অন্যান্য দেশে যে সমস্ত লোকগুলো দরকার একদম 100% টেকনিক্যাল হ্যান্ড এবং ভালো শিক্ষিত ছেলে মেয়ে ছাড়া ওখানে হচ্ছে না। আমরা ইউরোপের বেশ কিছু জায়গায় আমরা কথা বলেছি, সেখানে ধরেন সফটওয়্যারের লোকের দরকার, আমরা যে লোকগুলা কিন্তু মিডল ইস্টে পাঠাচ্ছি ওই লোকগুলা ওখানে কোনো পাঠানোর সুযোগ নাই, সুযোগ নাই। কেন এক তো লেখাপড়া জানা, দ্বিতীয়ত দক্ষ। আমাদের দেশে ওরকম দক্ষর সংখ্যা খুবই কম। ওরাও যাচ্ছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে হয়তো একটা আবেদন করে ওই কোম্পানিগুলোতে সুযোগ নিচ্ছে। আমরা যদি সঠিকভাবে সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয় যে নীতিমালা, এটাকে আরেকটু সংশোধন করে দূতাবাসগুলা যেগুলো আছে, আমরা মিডল ইস্টগুলাকেও যদি সঠিকভাবে ধরে আমরা কাজ করতে পারি মনিটরিং করে, তাহলে আমাদের প্রতি বছরে 10 লক্ষ লোক আমরা পাঠাতে সক্ষম হব। মিস সুলতানা, আপনার কাছে জানতে চাই, আমরা যদি একটু দক্ষ জনশক্তি পাঠাতে চাই, এখন একেবারেই আমরা অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আসলে রেমিটেন্সটাও বেশি হবে বা আমাদের শ্রমিকরাও সেখানে একটু ভালোভাবে কাজ করতে পারবে। সেই বাজারটা কি, নতুন বাজারকে কি শুধুমাত্র এখন যেখানে পাঠাচ্ছে মিডল ইস্ট বা মালয়েশিয়া কি আছে নাকি বাইরেও আসার সুযোগটা আছে? না, নিশ্চয়ই আমাদের, আমরা যদি বলি যে মাইগ্রেশনটা আমাদের একটা থ্রাস্ট সেক্টর, আমরা যখন দেখছি যে জিডিপিতে আমার এই পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে, তার মানে ওইটাকে আমাকে, ওই যে আমি বলেছি একটা মার্কেট আমাকে এক্সপ্লোর করার একটা ব্যাপার রয়েছে, সেই জায়গাটা আমাদের কাজ করাও প্রয়োজন।
যে ধরেন আমাদের যে ফিক্সড যে মার্কেটগুলো হয়তো ইরাক লিবিয়া কোনো কারণে বন্ধ ছিল আবার ওপেন হয়ে গেছে, কিন্তু এইটার বাইরেও আসলে অনেক স্কোপ আছে। গোটা ওয়ার্ল্ডে মানুষ কাজ করে বেড়াচ্ছে এবং আমাদের হিউজ পপুলেশন রয়েছে, সেখান থেকে কাজ আমাদের এমন কোনো ইন্ডাস্ট্রি বা আমাদের শিল্প এখানে তৈরি হয়নি যে আমাদের হিউজ মানুষের ইনভলভমেন্ট হয়ে যাবে কাজে। তার মানে ওই মার্কেটগুলো ধরার জন্য এবং বিভিন্ন ক্যাটাগরি, লেবার একটা, কনস্ট্রাকশন জায়গা একটা ব্যাপার, লেবার একটা যেরকম জায়গা, তাদেরও দেখেন আমাদের এরকম প্রয়োজন হয়েছে, তাদেরকে একদম আননোন অবস্থা না, তাকে কোনো না কোনো কাজ আসলে শিখেই যাওয়াটা দরকার, তার সেফটির জায়গায়, তার ওয়েজটাকে ঠিকমতো পাওয়ার জায়গায়, তার জবটাকে সিকিউরিটির জায়গায়। একই সাথে কিন্তু আমার স্কিল জবের দিকে আসলে আমাদের ঝুঁকতেই হবে, আর সেই জায়গা থেকে গভর্নমেন্টে কিন্তু যদি বলি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমাদের এই কাণ্ডটা রয়েছে, ওটা মানে আরো বাড়ারও একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু ওগুলোকে আসলে মার্কেটের ডিমান্ডেড স্ট্যান্ডার্ডে আসলে নিয়ে যাওয়াটাও জরুরি রয়েছে, যে ওই যাতে করে আমরা কম্পিট করতে পারি অন্য কান্ট্রিগুলোর সাথে। ফিলিপিন্স, শ্রীলঙ্কা যেভাবে স্কিল ওয়ার্কার যেসব জায়গাগুলোতে পাঠাচ্ছে, আমরাও আসলে ওইভাবে পাঠাতে চাই, এবং আমরা যাতে রেমিটেন্সের জায়গাগুলো আমরা আরো স্পষ্ট দেখতে পাই, এবং একই সাথে এই এন্ডেও তখন থাকে এটার ইউটিলাইজেশনের জায়গায়, সেই জায়গায় কিন্তু আসলে আমাদের হিউজ কাজ আসলে করবার আছে। আমি যদি মাইগ্রেশনটাকে সেভ এবং এটা একটা যদি সাস্টেইনেবল জায়গায় যদি আনতে চাই, যারা বাসার আমরা যে সেফ এবং সাস্টেনেবল আনতে চাই, আমরা এই সেক্টরকে করতে চাই, সেখানে নিরাপত্তার কথা প্রায় আসে, যে আমাদের শ্রমিকরা যেখানে যাচ্ছে হয়রানির শিকার হচ্ছে, তারা তাদের কমপ্লেইন করবার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আমরা প্রায় বলি যে আমাদের দূতাবাসের জনসংখ্যা মানে লোকবল খুব কম, যে তারা এটা আসলে ম্যানেজ করতে পারেন না। আমরা কি অন্য কোনো ব্যবস্থা করতে পারি যার ফলে আমাদের যেখানে শ্রমিকরা যাবে, যেখানে মানুষ থাকবে, তারা কমপ্লেইন সেল থাকবে, তারা ওয়ান স্টপ কল সেন্টার থাকবে, যেখানে তারা অভিযোগ করে জানাতে পারে? আসলে আমাদের দূতাবাসের জনবল একদম কম না, এটা আমরা জানি, এবং ওখানে লোক বাড়িও আসা সম্ভব না। না জনবল একদম কম না। আচ্ছা, কম না বলছি, যদি সঠিকভাবে দূতাবাসের যে কর্মকর্তারা কর্মচারীরা আছে সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে, তারা তো দেশপ্রেমিক হয়, তারা দেশপ্রেমিক নয়, তারা দেখেন আপনার হলো শুধু কি করে, আপনার হলো বা কিছু কিছু দূতাবাস আছে আপনার বাড়ি ভাড়াটা কিভাবে বেশি করে নেওয়া যায়, গাড়ির তেলের খরচটা কিভাবে বেশি করে নেওয়া যায়, ওইদিকে ব্যস্ত। আমরা এই ধরনের অভিযোগ শুনেছি, ধরে নিচ্ছি এটা বিচ্ছিন্ন ঘটনা, আমি ধরে নিচ্ছি এটা বিচ্ছিন্ন ঘটনা। এই ধরনের আপনি যে অভিযোগ করলেন, এটা আমরা পত্রপত্রিকা আমরা বিভিন্ন সময় পড়ে থাকি, হয়তো সত্য হয়তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা বাস্তব সত্য। কিন্তু এটা কি আসলে সম্ভব যে আমি যদি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে বাংলাদেশে কতজন শ্রমিক রয়েছেন বলুন? প্রায় 25 লক্ষ শ্রমিক। এখন এই 25 লক্ষ শ্রমিকের যদি কমপ্লেইন শুনতে হয় 10 জন লোক কি সম্ভব হবে? না, সম্ভব নয়, এটা বাস্তবভাবে সম্ভব নয়। আসলে আমাদের কোন একটা ব্যবস্থা তৈরি করতে হবে, মেকানিজম থাকতে হবে যেখানে এটা আসলে হ্যান্ডেল করা সম্ভব। সেটাই বলছি, এটা হলো হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সেল আলাদা রাখতে হবে, একটা সেল ভিন্ন করতে হবে, শ্রমিকদের সমস্যাগুলা শুনে ভারত যেভাবে করেছে একই ওরাই দূতাবাস থেকে। ভারত কিভাবে করছে বলো? ভারত দূতাবাস থেকে করে। ভারতের কোনো শ্রমিক এসে যদি কোনো অভিযোগ করা হয়, তারা সাথে সাথে পরের দিন হয়তো মালিককে ডেকে, আর না হলে ওনারা নিজেরা যে হাজির হয়, ওই সমস্যাটার সমাধান করে। আমাদের তো সমস্যা শোনার মতো, দূতাবাসে ঢুকার মতো সেই সুযোগই নাই, যার কারণে শ্রমিকেরা বেশি হয়রানি হচ্ছে, তার সমস্যাগুলো শেষের কোথায় বলার সে সুযোগটা পাচ্ছে না। আমরা প্রথমত আমাদের এই সেক্টরটাকে একটা ইন্ডাস্ট্রি, এই খাতটা আমাদের একটা বিশাল খাত, এই সেক্টরটাকে ইন্ডাস্ট্রি ঘোষণা করে সরকার এটাকে গুরুত্ব দিয়ে দূতাবাসকে নির্দেশ দিয়ে একটা সেল যদি আলাদা করা হয়, শুধু শ্রমিক নিয়ে কথা বলবে, শুধু সেখানে কত লোক নিতে হবে, দেখা যাবে সরকারের ব্যয় আর বাড়বে। এটা একটা থার্ড পার্টির মাধ্যমে করা সম্ভব কিনা? না, আপনি সরকার ব্যয় বাড়বে না তো, সরকার ব্যয় বাড়বে কেন? এখান থেকে সরকারের ইনকাম তো আছে, একটা লোকের একটা ডিমান্ড হচ্ছে, এটার এগেনস্টে অ্যাসোসিয়েশন ফি গুলা পাচ্ছে, অনেক অনেক টাকা বিভিন্ন দিক থেকে পায়। অনলাইন মেকানিজম একটা বের করতেই হবে, যে কোনো জায়গা থেকেই যে মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করছে সে যেন তার প্রবলেমটাকে, তার যেখানে সে অসুবিধাগুলো ফেস করছে সেটা যেন বলতে পারে। এই মেকানিজমটা আসলে সব শ্রমিকের হয়তো অনলাইন অ্যাক্সেস থাকবে না, তাদের জন্য কি হবে? আপনার মোবাইল তো সবার কাছেই থাকে, মোবাইল অ্যাক্সেসটা আসলে থাকা দরকার, এবং যাতে করে ওই যে আপনার ডেস্ক বলেন বা ইমার্জেন্সি সাপোর্ট বলেন, সেই জায়গাগুলো যেন একটা মেকানিজম তো আপনাকে বের করতে হবে। কিন্তু সত্যি তাই যে মানুষ দিয়ে হয়তো সামাল দেওয়া মুশকিল, তবে যে গ্রুপে আমাদের থাকুক না কেন, সেই গ্রুপের মধ্যে আবার এই গ্যাপটা থাকা কোনোভাবেই উচিত না, যে আমি সার্ভিস দেওয়ার জন্য আসলে কতটুকু রেডি আছি বা মানসিকতা আছে। আশা করব সেটা মানুষের, আমার যারা শ্রমিক তাদের দুর্ভোগে আসলে থাকবে না, দুর্ভোগ কমে যাবে। মিস মেরিনা সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।